হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। সেদিন চৈত্র মাস উপন্যাসের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। তাহলে আর দেরি না করে শুরু করে দিন। স্যার আবার ঘরে চলে যেতে পারেন, চা শেষ করে যান। আমজেদ আলী উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, হিসাব কে রাখবে? আপনি বলবেন কতবার হয়েছে, আমি লিখে রাখব। সেটা ঠিক হবে না। স্যার যদি দেখেন বারান্দায় আমি একা, তাহলে ভাববেন কোনো 2 নম্বরই করছে। খাতা কলম নিয়ে কাউকে আমার সঙ্গে দিন। ঠিক বলেছেন, আমি ব্যবস্থা করছি। আমজাদ আলী উঠবস শুরু করেছেন। প্রথম দিকে পায়ে টনটন ব্যথা হচ্ছিল, এখন ব্যথা নেই। তবে হাতের কনুই কেন জানি ব্যথা করছে। মনে হচ্ছে 2 হাতেই এখন 10 কেজি ওজনের 2টা পাথর ঝুলিয়ে দিয়েছে। মনে বুকে এক ধরনের চাপ বোধ করছেন। এটা হাতের ব্যথার কাছে কিছুই না। সোভান সাহেবের ধমকে কাজ হয়েছে। আজ আর তাকে ঘিরে লোকজন দাঁড়িয়ে নেই। খাতা কলম নিয়ে বাজার সর্দার কুদ্দুস বসে আছে। কুদ্দুস মনে হচ্ছে লজ্জা পাচ্ছে, তার দিকে তাকাচ্ছে না। তিনি বললেন, কুদ্দুস ভালো আছো? কুদ্দুস মেঝের দিকে তাকিয়ে বলল, জি স্যার। বুড়ো বয়সে ভালো বিপদে পড়েছি, তাই না কুদ্দুস? জি স্যার। রোজ হাসরেও আমাদের সবার শাস্তি হবে। আল্লাহ পাক স্বয়ং শাস্তি দিবেন। তবে সেই শাস্তিতে লজ্জা নাই, কারণ সেই শাস্তি অন্য কেউ দেখবে না। বেহেশতবাসী একজন আরেকজনকে চিনবে, কিন্তু দোজখবাসী কেউ কাউকে চিনবে না। স্যারকে একটু বিশ্রাম নেবেন? না, তাহলে পানি খেয়ে নেন। আচ্ছা, পানি নিয়ে আসো, পানি খাই, বুক শুকিয়ে আসছে। মবিনুর রহমান বারান্দার ভেতর চেয়ারে বসে আছেন। এই বাড়ির বারান্দা পুরনো আমলের বারান্দার মতো। 15 হাত পাশের বিশাল বারান্দা। তার চেয়ারটা দেয়াল ঘেঁষে, চেয়ারের সামনে বেতের টেবিল। তারপরেও 7-8 হাত জায়গা আছে। ঢাকা শহরে যে বাড়ি, সেই বাড়ির জন্যে এত বড় বারান্দার কোনোই প্রয়োজন নেই। বারান্দা থেকে দেখার কিছু নেই। দালান, দালান এবং দালান। সাদা দালান, দেয়ালের দালান, হলুদ দেয়ালের দালান, ইটের দালান। তবে মবিনুর রহমানকে দালান দেখতে হয় না। 2টা কাঁঠাল গাছ, একটা আম গাছ এবং একটা কামরাঙা গাছ তার বারান্দা শহর থেকে আলাদা করে রেখেছে। বারান্দায় বসলে মনেই হয় না সামনেই দালানের সমুদ্র, বরং মনে হয় তিনি শহরের বাইরে কোথাও আছেন। সেরকম মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ কাঁঠাল গাছে 2টা পাখি বাসা বেঁধেছে। হলুদ রঙের পাখি, যার লেজটা লম্বা। বড় বড় শহরের গাছে হলুদ পাখি বাসা বাঁধে না, কাক বাসা বাঁধে। সকাল 11টা। মবিনুর রহমানের সামনের টেবিলে 2টা বাংলা এবং একটা ইংরেজি পত্রিকা রাখা আছে। পত্রিকার পাশে মগ ভর্তি কফি। তিনি এখনও পত্রিকার ভাঁজ খোলেননি, কফিতেও চুমুক দেননি। সব দিন তার পত্রিকা পড়তে ইচ্ছা করে না। যেদিন পত্রিকা পড়েন না, সেদিন কফিতেও চুমুক দেন না। মানুষের সব কাজই একটার সঙ্গে আরেকটা যুক্ত। আজ তার মন বেশ খারাপ। গতকাল দুপুরে মুরগির মাংসের ঝোলের সঙ্গে কি খেয়েছেন তা মনে করতে পেরেছিলেন। রাত 12টার দিকে মনে পড়েছিল, এখন আর মনে পড়ছে না। বাবুর্চিকে দেখে জিজ্ঞেস করলেই হয়, জিজ্ঞেস করতে ইচ্ছা করছে না। তিনি ঠিক করেছেন আজ সারাদিনই মনে করার চেষ্টা চালিয়ে যাবেন, তবে মনের উপর বেশি চাপ দেবেন না। মবিনুর রহমান ছোট্ট নিঃশ্বাস ফেলে ডাকলেন, বাবুল আসো এদিকে। শফিক পাশের ঘর থেকে বের হয়ে এলো। মবিনুর রহমান টেবিলে পা তুলে বললেন, কয়টা বাজে বলো তো? স্যার 11টা বাজে। কাঁটায় কাঁটায় 11টা না 2-1 মিনিট এদিক ওদিক আছে? 11টা 3। তোমার এখান থেকে অফিস ঘরের বারান্দা দেখা যায়? জি স্যার, যায়। আমজাদ কি এখনও উঠবোস করছে? জি না। তুমি একটা চেয়ার টেনে পাশে বসো। শফিক চেয়ার টেনে পাশে বসলো। তার অস্বস্তি লাগছে। বসের মুখোমুখি বসা যায়, পাশাপাশি কেন জানি বসা যায় না। মবিনুর রহমান বললেন, বাবুল, তোমার কি কফি খাওয়ার অভ্যাস আছে, নাকি তুমি টি ড্রিঙ্কার? মাঝে মধ্যে কফি খাই। তাহলে কফিটা খাও। আমি মুখে দেইনি। এখন ইচ্ছে করছে না স্যার। ইচ্ছে না করলে খেতে হবে না। আমি আমার নিজের ইচ্ছা অন্যের উপর চাপাতে খুবই অপছন্দ করি। কেন অপছন্দ করি বলো তো? বলতে পারছি না স্যার। আমার জীবনের একটা বড় অংশ কেটেছে অন্যের ইচ্ছায়। তিতা করলা আমার খুবই অপছন্দের একটা খাবার। আমার শৈশব কেটেছে তিতা করলা খেয়ে। করলার সিজনে বাবুপুরা এতিমখানায় তিতা করলা হবে না, এটা হতেই পারে না।
বাবুল, এখন কি করলার সিজন? জি স্যার। তাহলে তো একবার করলা ভাজি করতে বলতে হয়। তুমি কি করলা ভাজি পছন্দ করো? জি করি। ভেরি গুড, তাহলে আগামীকাল করলা ভাজি হবে, তুমি খাবে। আমি খাবো না, আমি শুধু দেখব। ঠিক আছে বাবুল। জি স্যার। লক্ষ্য করেছ, তোমার নাম আমার মনে আছে, ছড়াটা কাজে লেগেছে। তোমার মেয়ের নামও আমার মনে আছে। তোমার মেয়ের নাম নিশো হয়েছে? জি স্যার। নিশো কি করলা ভাজি খায়? বলতে পারছি না, আমি মনে করতে পারছি না। তোমার স্ত্রীকে জিজ্ঞেস করে জেনে নিও। তোমার স্ত্রীর নাম কি? মীরা। তোমার স্ত্রীর নাম কিন্তু আমার মনে থাকবে না, কারণ তার নাম নিয়ে আমি ছড়া বানাইনি। তোমার স্ত্রী প্রসঙ্গে আমার মনে পড়ল, আমি বিয়েও করেছিলাম অন্যের ইচ্ছায়, নিজের ইচ্ছায় না। খুবই ইন্টারেস্টিং গল্প, তোমাকে একদিন বলবো, শুনলে মজা পাবে। তুমি চাইলে আজও বলতে পারি। বলবো? আপনার বলতে ইচ্ছা করলে বলুন। মবিনুর রহমান পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বলেন, আমি তোমাকে কোনো গল্প বললে সেটা মনে করে রাখবে। আমি যদি কখনো শুনতে চাই শোনাবে। জি আচ্ছা স্যার। নিজের গল্প অন্যের কাছ থেকে শুনতে ভালো লাগে, ঠিক না? জি স্যার, ঠিক। এই জন্যই গল্প মনে রাখতে বলছি, অন্য কিছু না। মবিনুর রহমান চেয়ারে পা তুলে গুছিয়ে বসলেন। বাবুলের দিকে তাকিয়ে গল্প শুরু করলেন। সত্যজিৎ রায়ের একটা ছবি আছে না, পথের পাঁচালী নাম? আমার বিয়ে হয়েছিল অবিকল পথের পাঁচালী স্টাইলে। শফিক বিড়বিড় করে বলল, পথের পাঁচালীতে কোনো বিয়ে হয়েছিল কি? অবশ্যই হয়েছিল। নায়ক তার বন্ধুর সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল, সেখানে বিয়ে হলো। ছবির নাম স্যার অপুর সংসার, বিভূতিভূষণের কাহিনী। কার কাহিনী বলতে পারবো না, সত্যজিতের ছবি সেটা মনে আছে, টিভিতে দেখিয়েছিল। শফিক, শোনো, ছবির স্টাইলে আমার বিয়ে হয়। শফিক চুপ করে রইল, তাকে মাথা ঘুরিয়ে গল্প শুনতে হচ্ছে। চেয়ারটা ঘুরিয়ে নিল ভালো হতো। সেটা করা ঠিক হবে কি না বুঝতে পারছে না। ছবিতে ছিল বন্ধুর মামাতো বোন কিংবা খালাতো বোন, আর আমার বেলায় ছিল বন্ধুর আপন বোন। তবে ছবিতে বিয়ের পর ঘর সংসার করে, আর আমার বেলায় রাত 11-1টায় বিয়ে হয়, পরদিন সকালে তালাক হয়ে যায়। খুবই ইন্টারেস্টিং স্টোরি। মেয়েটার নাম লায়লা। লায়লা একটা আরবি নাম, নামের অর্থ হলো রাত্রি। জানো নিশ্চয়ই? জি স্যার জানি। আলিফ লায়লা, আরব্য রজনী। আমার বিয়ের গল্পটাও আরব্য রজনী টাইপ। আমি গল্প উপন্যাস লিখতে পারলে নিজেই একটা গল্প লিখে ফেলতাম। তোমার কি গল্প টল্প লেখার অভ্যাস আছে? জি না স্যার। তোমার পরিচিত কোনো লেখক আছে অন্যের প্লট নিয়ে গল্প লিখবেন? আমার কাছে অনেক গল্পের প্লট আছে। আমার তেমন কেউ পরিচিত নেই স্যার। অসুবিধা নাই, এখন পরিচয় নাই, ভবিষ্যতে হয়তো কারো সঙ্গে পরিচয় হবে, তাই না? জি স্যার। তুমি নিজেও লিখে ফেলতে পারো, আমার স্ত্রীর নাম লায়লা। এটা লিখে রাখলে সুবিধা হবে, নাম ভুলবে না। শফিক কিছু বলল না। বুড়োর কথাবার্তায় সে তেমন কোনো আগামাথা পাচ্ছে না। বিয়ের গল্পটা তাহলে শোনো। বন্ধুর সঙ্গে তার গ্রামের বাড়িতে গেছি। বরযাত্রী আসবে ট্রেনে করে। বিকাল 5টায় ট্রেন। বিকাল 4টা থেকে দলবল নিয়ে স্টেশনে বসে আছি। ট্রেন এলো আধা ঘন্টা লেট করে। আমরা স্টেশনে ব্যান্ড পার্টি নিয়ে গিয়েছিলাম। বর নামবে, ব্যান্ড পার্টি বাজনা শুরু করবে। বর নামলো না। সত্যজিৎ বাবুর ছবির সাথে এইখানে একটু গন্ডগোল। তার ছবিতে বর এসেছিল নৌকায়। স্যার নৌকায় না, পালকিতে। ও আচ্ছা, মনে হয় পালকিতে। বর ছিল পাগল। আমার ক্ষেত্রে বর আসেইনি। বাড়িতে কান্দাকাটি পড়ে গেল। কান্দাকাটির কিছু ছিল না। মুসলমানি নিয়মে বিয়ের তারিখে বিয়ে না হলে কিছু আসে যায় না। হিন্দু নিয়মে বোধহয় বিরাট সমস্যা হয়। লায়লার বাবা মহা হইচই শুরু করলেন, আজকেই মেয়ের বিয়ে দেব। যদি আজ রাতের মধ্যে বিয়ে দিতে না পারি তাহলে কাঁচা গু খাই। এই সব আজে বাজে কথা। গ্রামের মানুষরা তাল দিতে খুব ওস্তাদ। তারা তাল দিতে লাগলো। রাত 1টা 10 মিনিটে 20,000 টাকা দেনমোহরে আমার সঙ্গে বিয়ে হয়ে গেল। টেনশনে আমার হয়ে গেল শরীর খারাপ, মাথা সোজা রাখতে পারি না, প্রচণ্ড মাথার যন্ত্রণা। লায়লাদের কোনো এক আত্মীয় এর মধ্যে আমাকে 2 ডোজ হোমিওপ্যাথির কি ওষুধ খাওয়ালো, শুরু হলো বমি। এক সময় মনে হলো মারাই যাব। ভোর রাতে মনে হলো শরীর সামান্য সুস্থ হয়েছে। গরম পানি দিয়ে গোসল করলাম। 1 কাপ
আদা চা আর অর্ধেকটা বিস্কিট খেয়ে একটু ভালো বোধ করছি, তখন শুনি হইচই, বরযাত্রী চলে এসেছে। ওরা ভুল করে 2 স্টেশন আগে নেমে গিয়েছিল, সেখান থেকে বাস ভাড়া করে এসেছে। কী রকম ঝামেলা হলো আন্দাজ করতে পারো? জি স্যার, পারছি। ইচ্ছে হচ্ছে না। আমি বারান্দায় একটা ইজি চেয়ারে সারাক্ষণ শুয়েছিলাম, এক সময় ঘুমিয়েও পড়েছিলাম। সকালে আমার বন্ধু এসে আমাকে ডেকে তুলল, নানা কথা, নানা ধানাইপানাই। মূল বিষয় বিয়ে শুধু কাগজপত্রে হয়েছে, ম্যারেজ কনজুমেট হয়নি। এই বিয়ে ভেঙে দেওয়া নাকি কোনো ব্যাপার না, ওই পার্টি তাই চায়, এইসব হাবিজাবি কথা। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।